শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রূপরেখা প্রকাশ, যে শর্তে ক্ষমতা ছাড়ছে হাসিনা। এবং সর্বশেষ জানাবো, ভারত ও আমেরিকার নির্দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চলমান বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সরকারের পদত্যাগের এক দফা দাবি জানানো হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগ সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের হামলার পরও অনড় ছাত্র জনতা। রবিবার একদিনেই শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকার পতনের দাবিতে সোমবার ঢাকায় লং মার্চ। এমন পরিস্থিতিতে রবিবার রাতে এক ফেসবুক পোস্টে সংকট সমাধানের ক্ষমতা হস্তান্তরের একটি রূপরেখা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি এবং সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো আলী রিয়াজ। বাংলাদেশ এখনো পর্যন্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উত্থিত শক্তির কাছে ক্ষমতা হস্তান্তরের পথ সংবিধানের ভেতরে আছে। এর বাইরে যে ব্যবস্থা, সেটি হচ্ছে অসাংবিধানিক ব্যবস্থা গ্রহণ হয়, তা হবে ক্ষমতাসীনদের উদ্যোগে, অন্যথায় রাজপথের শক্তিতে। সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য দরকার শেখ হাসিনার পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া, প্রধানমন্ত্রী ছাড়াও আরেকজন মন্ত্রী নিয়োগ দিয়ে 2 সদস্যের মন্ত্রিসভা গঠন এবং তারপরে প্রধানমন্ত্রীর রুলস অব বিজনেসের ক্ষমতা বলে 7 বা তার বেশি বেজোড় সংখ্যা উপদেষ্টা নিয়োগ। এই ব্যক্তিদের নির্ধারণ করবে আন্দোলনকারীরা। রাষ্ট্রপতি কেবলমাত্র নিয়োগ দেবেন। এই ব্যক্তিদের নির্ধারণে তার কোনো রকমের ভূমিকা থাকবে না। এই 9 জন ব্যক্তি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার হিসেবে কাজ করবে। তারা কি করবেন সেটা এখানে আলোচনা করা হচ্ছে না। সাংবিধানিকভাবে বিভিন্ন পদক্ষেপ যেভাবে অগ্রসর হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করবেন রাষ্ট্রপতির কাছে 57 অনুচ্ছেদের 1 ক। সেই সঙ্গে তিনি সংসদ ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানাবেন 72 অনুচ্ছেদের 1 এবং রাষ্ট্রপতির সত্ত্বেও সংসদ ভেঙে দেবেন 72 অনুচ্ছেদের 1। রাষ্ট্রপতি একজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করবেন 56 অনুচ্ছেদের 1, 56 অনুচ্ছেদের 2। যাতে একটি মন্ত্রিসভা গঠিত হয় সেজন্য প্রধানমন্ত্রী একজনকে মন্ত্রিসভা নিয়োগ করবেন 55 অনুচ্ছেদের 1। তাদের নিয়োগ দেবেন রাষ্ট্রপতি 56 অনুচ্ছেদের 2। প্রধানমন্ত্রী নিয়োগের জন্য সংসদ সদস্য হওয়ার প্রয়োজন নেই, কেননা তিনি সংসদ সদস্যের অধিকাংশের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান হওয়ায় যথেষ্ট 56 অনুচ্ছেদের 3। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো নিচে দেওয়া হলো। 57 অনুচ্ছেদের 1, প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি ক তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। 72 অনুচ্ছেদের 1, সরকারি বিজ্ঞপ্তি দ্বারা রাষ্ট্রপতির সংসদ আহ্বান স্থগিত ভঙ্গ করিবেন, তবে আরো শর্ত থাকে যে এই দফার অধীনে তাহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য করিবেন। 55 অনুচ্ছেদের 1, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে। 56 অনুচ্ছেদের 1, একজন প্রধানমন্ত্রী থাকিবেন এবং প্রধানমন্ত্রী যেরূপ নির্ধারণ করিবেন সেইরূপ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকিবেন। 2, প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন। 3, যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন। সংকট মোকাবেলায় নানা পথ দিয়ে সরকার চিন্তা ভাবনা করছে। মাঠে বল প্রয়োগের পাশাপাশি বিভিন্ন ভাবনা তাদের মাথায় রয়েছে। বেসামরিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তর ছাড়া সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দেওয়া নিয়ে গুঞ্জন রয়েছে। তবে 2010 সালে সুপ্রিম কোর্টের এক রায়ে ক্ষমতা আসা আওয়ামী লীগ সরকার 5ম সংশোধনী অবৈধ ঘোষণা করার মধ্যেই সামরিক সরকার ক্ষমতায় আসা রোধ করা হয়। ফলে আইনগতভাবে সেনাবাহিনীর বাংলাদেশে ক্ষমতা নিতে পারবে না। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর সরাসরি সেনাবাহিনীর ক্ষমতা নিতে হলে সংসদ বসিয়ে 5ম সংসদীয় আইন বহাল করতে হবে। তবে গণভবন সূত্র জানিয়েছে, এই ক্ষেত্রে একমাত্র সুযোগ প্রথমে রাষ্ট্রপতিকে দিয়ে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা, এরপর সময় সুযোগ বুঝে নিজেদের মতো করে জাতীয় সরকার গঠন করবে। তবে এভাবে পরিস্থিতি স্বাভাবিক করা যায় কিনা তা নিয়ে সরকারের ভেতরেই সন্দেহ পোষণ করছেন অনেকে। এ নিয়ে আলোচনাও হয়েছে। তবে একটি অংশ মনে করছে, দ্রুত এই সরকার ক্ষমতা ছেড়ে জাতীয় সরকারের কাছে ক্ষমতা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, কারণ আন্দোলনকারীরা আপোষ করবে না। সবারই এক দফায় সরকারকে সরে যেতে হবে। এছাড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করা কঠিন হবে। সূত্র জানিয়েছে, যদি আওয়ামী লীগকে পদত্যাগ করতেই হয় তবে জাতীয় সরকার নির্বাচন করতে এগিয়ে আসতে পারে ভারত। ভারত চাইছে পছন্দের একজন অবসরপ্রাপ্ত সেনা প্রধানকে জাতীয় সরকারের প্রধান করতে। মার্কিন যুক্তরাষ্ট্রের
পছন্দ ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদের নামও এসেছে। 15 সদস্য বিশিষ্ট জাতীয় সরকার গঠন নিয়ে নানা জায়গায় আলাপ হচ্ছে। আওয়ামী লীগ ও বিএনপির 3 জন করে 6 জন এবং জাতীয় পার্টির 2 জন এবং বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী, বিচারপতি ও সাবেক সেনা কর্মকর্তা সহ 7 জন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। রূপরেখাগুলো হলো: 1. অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিসমূহ সম্মতিক্রমে নাগরিক ও রাজনৈতিক শক্তিসমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণী অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই সরকারি সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ্য ভূমিকা পালন করবেন। এই সরকারের কাছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে। 2. শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর অংশীজনদের প্রতিনিধিত্বকারী সংগঠন সমূহের সমন্বয়ে সর্বদলীয় শিক্ষার্থী, শিক্ষক সহ নাগরিকদের নেতৃত্বে একটি ছায়া সরকার গঠিত হবে। তারাই অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে, যেন দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত হয় এবং এই গণঅভ্যুত্থানের প্রকৃত দাবি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার পথে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়। এই ধরনের ছায়া সরকার নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায়ও অব্যাহত থাকতে পারে। 3. অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে সেগুলো হলো: ক. জুলাই হত্যাকাণ্ড এবং জনগণের ওপর নৃশংস জোর জুলুমের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতায় তদন্ত কমিটি এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করবে। খ. সাম্প্রতিক সময়ে করা মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং হয়রানিমূলক মামলা বাতিল করবে এবং মামলায় আটক সবাইকে মুক্তি দেবে। গ. সরকার গঠনের 6 মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচনী সংবিধান সভা এমন এক গণতান্ত্রিক সংবিধান প্রস্তাব করবে যে সংবিধানের স্বৈরতান্ত্রিক, সাম্প্রদায়িক, জনবিদ্বেষী, বৈষম্যমূলক কোনো ধারা থাকবে না। সেই সংবিধানের ভিত্তিতে সরকার অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচনের আয়োজন করবে। 4. শিক্ষার্থী নাগরিকদের অভ্যুত্থানের মূল শক্তিগুলোর মধ্যে সংলাপের ভিত্তিতে একটি ঘোষণাপত্র চূড়ান্ত করতে হবে, যেখানে বৈচিত্র্য ও ভিন্নতার মেলবন্ধনে জনগণ বাংলাদেশের অগ্রযাত্রার পথ নির্দেশ করা হবে। 5. আমাদের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন, মূল অংশীজনের তালিকা প্রণয়ন এবং শিক্ষার্থী জনতার ছায়া সরকার গঠনের প্রয়োজনে যোগাযোগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত। এই রূপরেখা একটি প্রাথমিক প্রস্তাব মাত্র। প্রয়োজনে এই প্রস্তাবে আরও বিস্তৃত করার জন্য আমরা ভবিষ্যতে কাজ করতে আগ্রহী। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সবশেষে বলতে চাই, আমাদের ইতিহাস মনে রাখতে হবে। আমাদের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস নয়, আমাদের ইতিহাস প্রতিশোধের ইতিহাস, নতুনত্ব নির্মাণের ইতিহাস। সেই ইতিহাস নির্মাণে শিক্ষার্থীদের সাথে আমরা সবাই সম্মিলিতভাবে ভূমিকা পালন করব। কর্মকর্তাদের সঙ্গে জরুরি সভায় সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দায়িত্বশীল একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে। শনিবার 3 আগস্ট দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা প্রাঙ্গণে ঢাকা, মিরপুর ও সাফারি কর্মরত সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সূত্র জানায়, জরুরি মতবিনিময় সভায় সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হলে দেশজুড়ে হত্যা, ধর্ষণ, লুটপাট বেড়ে যাবে। তাই ক্ষমতা হস্তান্তর হলে তা শান্তিপূর্ণভাবে হতে হবে। সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী গুলি করার জন্য নাবেনি। বিক্ষোভ সমাবেশ করার অধিকার সবার আছে। আমরা জনগণের জীবন এবং সম্পদ রক্ষা করতে নেমেছি। আন্দোলনকারীদের বিরুদ্ধে আমরা কোনো সহিংস পদক্ষেপ নেব না। আমরা আর কোনো গুলি ছুড়ব না। সেনাপ্রধানের বরাতে একটি সেনা সূত্র জানিয়েছে, তিনি বলছেন, আমি জানও রক্ষা করব, মালও রক্ষা করব। আরেকজনের দোষ আমি কাঁধে নিব না। জেনারেল ওয়াকারুজ্জামান বর্তমান পরিস্থিতি তৈরির জন্য পুলিশ বাহিনীকে দায়ী করেন। সূত্র জানায়, সভার এক কর্মকর্তা প্রশ্ন করেন, সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এমনটি কিভাবে মানা সম্ভব? জবাবে সেনাপ্রধান বলেন, অনেক বিক্ষোভকারীর গুলিতে নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে এমন ঘটতেই পারে। আমাদের শান্ত থাকতে হবে। পুলিশ নির্বিচার গুলি না করলে এমন পরিস্থিতি হতো না। সেনা সূত্র বলছে, আজকের মতবিনিময়ে একজন সেনা কর্মকর্তা জানিয়েছে, তার স্ত্রী তাকে প্রশ্ন করেছেন কেন সে ছাত্রদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে। পরে এই নিয়ে কিছু আলোচনা হয়। বৈঠক এরই মধ্যে শেষ হয়েছে। সেনা প্রধানের গণভবনে যাওয়ার কথা, সেখানে সার্বিক বিষয়ে আলোচনা হবে বলে সূত্রগুলো জানিয়েছে।
এর আগে শুক্রবার সেনা সদস্য এক জরুরি বার্তায় এই মতবিনিময়ের জন্য ঢাকা, মিরপুর ও সাভার সেনানিবাস থেকে মোতায়েনকৃত সকল কর্মকর্তাকে সশরীরে কমব্যাট পোশাকে উপস্থিত থাকার নির্দেশনা দেয়। ঢাকা ও সাভার সেনানিবাসের বাইরে অন্যান্য সকল এরিয়া, ফরমেশন ও স্টেশনে কর্মকর্তাদের অনলাইনের মাধ্যমে এই মতবিনিময়ে অংশগ্রহণ করেন। এই বিষয়টি মিলিটারি অপারেশনে পরিদপ্তরকে নিরাপত্তার ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।